ধ্রুবর তীক্ষ্ণ দৃষ্টি পড়ল এবার শুভর উপর। ঝাঁকড়া চুলের চশমিশ ছেলেটা পিঠ পিছে এমন কাজ করলো। ওকে তো ধ্রুব আপন ভাইয়ের থেকে কম ভাবেনি কোনোদিন। ছেলেটাও তো তার অনুগত ছিল বেশ। ধ্রুব শুভর দিকে তাকিয়ে আছে এটা শুভর চোখে পড়তেই শুভ দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকায়। ধ্রুবর কঠোর স্বর এবার থাবা মারে শুভর দিকে। আমার যতটুকু ধারণা নির্বাণীর প্রতি তোর কোনো রাগ থাকার কথা না, তবে তুই এই কাজে কি জন্য সাথ দিলি? ধ্রুবর কথাটা একজন বড় ভাইয়ের ছোট ভাইয়ের প্রতি করা রাগের মতো শোনালো। সুবোধ দেবনাথ তো ছেলের উপর রেগে এমন কাজ করে তার মাথা হিট করার কারণ কি? শুভ নিজের দোষ মানতে বোধহয় নারাজ ছিল, কিংবা কারণটা বলার জন্য প্রস্তুত নয় সে। ধ্রুব শুভকে চুপ করে থাকতে দেখে আবার এক প্রকার গর্জে ওঠে ফের। এখন চুপ করে আছিস কেন? তুই শশীর সাথ দিসনি? শুভর ধৈর্যের বাঁধ ভাঙল যেন এবার। এক প্রকার চেঁচিয়ে বলে উঠল সে, হ্যাঁ দিয়েছি সাথ, কেন দিতাম না? যা আমার প্রাপ্য যদি আমি না পাই তবে কেন সুখে থাকবে তুমি? ধ্রুব ভ্রু কুঁচকে ফেলল, সেই সাথে আমিও। শুভর চিৎকারের ঝংকার উঠল বসার ঘরে। ধ্রুবর দিকে তাকাতেই ওনার দৃষ্টিতে অবিশ্বাস দেখতে পাচ্ছিলাম আমি। শুকনো ঢোক গিলে শুভর দিকে তাকালাম। সুবোধ দেবনাথও ছেলের দিকে তাকালেন লজ্জিত মুখে। মেজ কাকিমণির মুখ তখন ছেয়েছে অন্ধকারে। সকলের দৃষ্টি শুভ নিকট পৌঁছল আবার। জেঠু মারা যাওয়ার পর থেকে জমিদারে সামলাচ্ছে আমার বাবা। ওনার সন্তান হিসেবে তো আমার জমিদার হওয়ার কথা, তাই না? কিন্তু এই গ্রামের সকলে জমিদার বলে তোমাকে কেন মানবে? শুভর হিংসাত্মক কথা বসার ঘরে বজ্রপাতের ন্যায় ঠেকল। এই কথা তার মাথায় ঢুকিয়েছে কে? সুবোধ দেবনাথ ছেলের দিকে একবার তাকিয়ে স্ত্রীর পানে তাকান। স্বামীর দৃষ্টিতে পড়তেই ভয়ে ভয়ে মাথা নত করেন মেজ কাকি। কাকা মশাই মনে মনে রেগে ওঠেন। বড় ভাইয়ের অনুপস্থিতিতে তিনি জমিদারি সামলালেও এখনো এমনটা ভাবেননি তিনি। এই সব কিছু ধ্রুবর প্রাপ্য আর সে যোগ্য। দু একবার মেজ কাকি এই নিয়ে ওনার সাথে আলাপ করলেও এড়িয়ে গিয়েছেন উনি। দাদার বেশ অনুগত ছিলেন সুবোধ দেবনাথ। তার অনুপস্থিতিতে তার রেখে যাওয়া দায়িত্ব সামলানো ওনার ধর্ম। যুবক বয়সেই মারা গেছেন ধ্রুবর বাবা। তারপর বছর কয়েক পর ছোট ভাই মরলেন অসুখে। পরপর শ্রদ্ধেয় ও স্নেহের ভাইকে হারানোর শোকে এখনো বিষণ্ণ হয়ে পড়েন উনি। স্ত্রী ও ছেলের এমন কার্যে বেশ ক্ষুব্ধ হন সুবোধ দেবনাথ। ধ্রুব শুভর পানে অবাক হয়ে তাকিয়ে থাকে দুদণ্ড। তারপর কাকামশাইয়ের পানে দৃষ্টি দিয়ে অবাক হয়ে বলে, ছোট থেকে আপাকে তো আপনি বলেছেন যে এই জমিদারি আমার বাবার পর আমার হবে, তাই না কাকা বাবু? সুবোধ দেবনাথ লজ্জিত হয়ে মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। ধ্রুব ফের বলে, প্রত্যুত্তরে কিছুদিন যাবৎ আমি কি বলে এসেছি আপনার সেটা মনে আছে নিশ্চয়? সুবোধ দেবনাথ চোখ বুজে নেন। তিনি আসলেই ছেলের কাজে লজ্জিত। শুভটা এমন বিকৃত চিন্তা মস্তিষ্কে পুষে রেখেছিল। এই সম্পত্তি তোমার দাদার অবর্তমানে শুধু আমি দেখভাল করছি, এটাই তো বলতেন আপনি, তাই না? প্রত্যুত্তরে বোধহয় আমি বহুবার বলেছি আপনার পরে এসবে শুভর অধিকার থাকার কথা, কিন্তু আপনি আমার শুধু চুপ করে থামিয়ে দিতেন। বসার ঘরে পিনপত নীরবতা রইল ধ্রুব চুপ করার পর। আমি ধীরে ধীরে শুভর দিকে তাকালাম। একটু অনুশোচনা খুঁজলাম তার চোখে মুখে। তবে থমথমে হয়ে থাকা মুখশ্রীর অভিব্যক্তি বুঝতে অক্ষম আমি। নীরবতা কাটল ধ্রুবর বাক্যে। শুভর কথা শুনে শুভর শাস্তির দায়িত্ব আমি নিতে চাচ্ছি না। হয়তো দেখা যাবে এমন কঠোর শাস্তি দিয়ে ফেলেছি যার দরুন আপনারা সবাই আমাকে বাঁকা নজরে দেখেন। আপনাদের আপন সন্তান তো। কথাটা বলে মেজ কাকিমণির দিকে তাকালেন ধ্রুব। তিনি ফট করে দৃষ্টি সরিয়ে নিলেন। একজন নারীর সম্মানের দিকে আঙুল তোলার শাস্তি কিন্তু কম নয়। আপনি বয়োজ্যেষ্ঠ, আপনাকে টপকে আমি কোনো সিদ্ধান্ত নিলে সেটা খারাপ দেখাই। তাই আশা করছি
শুভকে যথাযথ শাস্তি আপনি দেবেন, ন্যায় বিচার আশা করছি। ওর শাস্তি তুমিই দাও ধ্রুব, ওকে শাস্তি দেওয়ার অধিকার তোমার। কথাখানা বলে সুবোধ দেবনাথ বসার ঘর ত্যাগ করেন। ওনার চলে যাওয়া দেখে একটা দীর্ঘশ্বাস ফেলেন ধ্রুব। বহুদিন ধরে যা লোকসমাজে আলোচিত হয়ে আসছে, হঠাৎ যদি বলা হয় সেটা সম্পূর্ণ ভুল মিথ্যা বার্তা, তবে লোকজন বিস্মিত হবেই। এমনটাই হয়েছে গ্রামবাসীর ক্ষেত্রে। রায়ের সম্পর্কে এতদিন অবধি লোকেদের ধারণা ছিল খুবই নীচ প্রকৃতির, কেননা গায়ের সকলের মাঝে এই সংবাদ ছড়ানো হয়েছিল যে রায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, একেবারে ঘনিষ্ঠ পর্যায়ে। তখনকার জামানায় এমন কাজকে লোকেরা গুরুতর পাপ হিসাবে দেখত। যদিও এটা বাস্তবে গুরুতর অপরাধ, তবে সময়ের সাথে সাথে এই অপরাধ লোকসমাজে ম্লান হয়ে এসেছে। যেদিন বিকেলে গাঁয়ের লোকেদের ডাকা হয় জমিদার বাড়িতে, লোকেরা এসে উঠোনে জড়ো হতেই ধ্রুব সকলকে নমস্কার জানায়। গ্রাম জুড়ে ধ্রুবর একটা ডাক নাম আছে, জমিদার বাবু। জমিদার পদে ঘোষিত না হয়ে এই ডাক নাম কামিয়েছে সে। তার দানশীল স্বভাব লোকেদের মনে নিজের জায়গা করে নিতে সাহায্য করেছে। গ্রামের লোকজন জড়ো হওয়ার পর শশীকে ধ্রুব ইশারা করে সত্য স্বীকার করার জন্য। আশ্চর্যজনকভাবে বাড়ির বারান্দায় বাড়ির সব মেয়ে লোক থাকলেও রায় ছিল গুম। তার কলঙ্ক ধুয়ে যাচ্ছে, অথচ মেয়েটাই ওখানে উপস্থিত নেই। আমার চিন্তার মাঝেই শশী তার কথা বলা শুরু করলো। সামনে তাকিয়ে পাথর বনে এক একটা শব্দ উচ্চারণ করলো। রায় নির্দোষ হওয়ার সাক্ষ্য দিল, সেই সাথে এটাও বলল সেই রায়ের উপর হিংসাত্মক হয়ে এমন সংবাদ ছড়িয়েছে। তারপর যা হওয়ার হলো। এবারের লোক, বিশেষত রায়ের মা, মেয়ের ব্যাপারে এমন ঘটনা সহ্য করতে না পেরে মেয়েকে বিয়ে দিয়ে দিলেন ইচ্ছের বিরুদ্ধে। শশীর উপর গায়ের লোক খেপলেও খুব। গায়ের মাস্টারমশাইয়ের মেয়ে শশী, একমাত্র সন্তান, শিক্ষিতা, রূপবতী, গুণবতীও বটে। মানুষের জীবন নষ্ট করে দেওয়ার গুণ খুব ভালোভাবেই রপ্ত। শশীর উপর রেগেমেগে নানা কথা বলতে বলতে লোকেরা রায়ের প্রতি দয়া দেখাতে লাগলো। বেচারা, একটা মিথ্যের উপর তার জীবনটা এতদিন কলুষিত ছিল। গায়ের লোকেরা শশীকে বাজে কথা শোনাতে শোনাতে আর রায়ের উপর নিজেদের সমস্ত মায়াদয়া উৎসর্গ করে জমিদার বাড়ি ত্যাগ করল। শুভর বিষয়টা উল্লেখ করা হলো না, যেহেতু এবারের লোক বাদে ঘটনাটি কেউ জানে না, তাই বিষয়টা গোপন রাখলেন ধ্রুব। এর বিচার এই বাড়িতেই হবে। অবশ্য একথা গোপন রাখার আরেকটা কারণ আছে, সেটা আমি। মেজ কাকি বোনকে আচ্ছা করে বলে দিলেন এই খবর যেন গায়ে না ছড়ায়। কিন্তু শুভর বিচার করার সুযোগ পেলেন না ধ্রুব। সেদিন রাতেই শুভকে অন্যত্র পাঠিয়ে দিলেন মেজ কাকিমা। ওনার ভয় ছিল ধ্রুবর উপর। প্রথম দিন আমায় নিয়ে বাজে কথা বলার পর ধ্রুবর বজ্রকণ্ঠ, কাকামশাইয়ের সাথে কঠোর বাক্যালাপ, আর সেদিন আমাকে নিয়ে স্বয়ং জ্বলন্ত কয়লা পাড়ি দেওয়ার জেদ ওনাকে ভীত করে দিয়েছিল। ছেলের মাথায় অবশ্য এটা উনিই ঢুকিয়েছিলেন যে এ বাড়িতে তার অধিকার, এই জমিদারি তার প্রাপ্য। কিন্তু ধ্রুবর আমার প্রতি যে অটুট প্রেম, তা সকলের মতো ওনারও অজানা ছিল। হয়তো শুভর বলা কথাটার পরে ধ্রুবর প্রথম দিন বলা কথাটা উনি ভুলেই গিয়েছিলেন, যে আমাকে কেবল লগ্নভ্রষ্টা হওয়া থেকে বাঁচানোর জন্য বিয়ে করা হয়েছে। এ কথা অবশ্য সত্যি, কিন্তু অগ্নি সাক্ষী রেখে 7 পাকে বাধা পড়ার মাঝে একটা অদৃশ্য শক্তি আছে। পবিত্র মনে একজনকে স্ত্রী কিংবা স্বামী হিসাবে মানার মাঝে এক শক্তি আছে। নারী পুরুষ একে অপরকে মন থেকে স্বামী হিসেবে বা স্ত্রী হিসেবে মেনে নিলে সেই ঘরে, সেই সংসারে অটুট প্রেমের আবির্ভাব অসম্ভব কিছু নয়, বরং সেই প্রেম অমর হয়ে থাকে চিরকাল। শুভর পালিয়ে যাওয়ার খবর আমরা সকালে পেয়েছিলাম। ধ্রুব গম্ভীর হয়েছিলেন কিছুক্ষণ, তারপর আমাকে আদেশ করলেন আমার প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিতে। বিকেলেই আমাকে নিয়ে শহরে রওনা হবেন উনি। আমি ওনার কথা মতো আমার আর ওনার জিনিস এক ব্যাগেই ভরে নিলাম। খুব কমই কাপড় চোপড় নেওয়া হলো আমার।
ওনার ব্যাগে এবার জিনিসপত্র কম থাকায় সুবিধেই হলো। আমি সকাল সকাল কাজ সেরে রায়ের কক্ষের উদ্দেশ্যে বেরোলাম। রাইকে সেদিনের মতো আজও তার কক্ষে পেলাম না। তবে আমি জানি এই মুহূর্তে রাই কোথায় থাকতে পারে। আমি বসার ঘরের উদ্দেশ্যে রওনা হলাম। বসার ঘরে পৌঁছতেই দেখা পেলাম তার সেদিনের মতো কলসি নিয়ে বেরোচ্ছে। আমি আজকে পিছু না দেখে তার পিছনে ছুটলাম। নুপুরের তীব্র ঝংকারে ভরে গেল বসার ঘর। তখন রাই ভ্রুকুচকে পেছনে ফিরে তাকালো। আমাকে দেখে হেসে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আমি তার কাছে পৌঁছতে ফের চড়া শুরু করলো রাই। আমি চুপচাপ চললাম তার সাথে। আজ তার পরনে সাদা রঙের শাড়ি। আমি রায়কে যতই দেখি ততই আশ্চর্য হই। এতদিন নিজের উপর থাকা সমস্ত কলঙ্ক নিয়েও মেয়েটা বৈধব্যকে অস্বীকার করে রঙিন বস্ত্র পরিধান করেছে, অথচ আজ স্বইচ্ছায় শুভ্র শাড়ি পরনে। আমার হঠাৎ মনে হলো তার বৈধব্য না মানতে চাওয়ার সিদ্ধান্ত শ্রেয় ছিল, কেননা এই শুভ্র বস্ত্র যে সে অপ্সরার থেকে কম লাগছিল না। অথচ এত রূপ থাকার পরেও কোনোদিন এমন কথা বলেনি যাতে আমি অপমানিত বোধ করি। আমি চুপচাপ রাইকে অবলম্বন করতে করতে তার পেছনে পেছনে হাঁটছিলাম। রাই হঠাৎ আমাকে বলে উঠল, তোমাকে এই রক্ত লাল রঙে অসম্ভব রূপবতী লাগছে নির্বাণী, আগে কখনো বলা হয়নি। আমি এক প্রকার চমকে উঠলাম। আমরা যার প্রশংসায় মজে থাকি সে স্বয়ং যদি অপ্রত্যাশিতভাবে আমাদের প্রশংসা করে বসে, তখন সব কিছু বিস্ময়কর লাগে। প্রথমে তো মনে হয় স্বপ্নের ঘোরে আছি বোধ হয়। রায় পেছন ফিরে তাকালো হঠাৎ। আমরা তখন আমবাগানের এক মাঝখানে। চৈত্রের শেষ হওয়ায় আমের গুটি বেশ বড় বড় হয়ে গেছিল। রায় আমার দিকে একবার তাকিয়ে আখগুলোর দিকে তাকালো। পুষ্ট হয়ে উঠেছে গুটিগুলো। ভেতরের বিচিটাও বোধহয় শক্ত হতে শুরু করেছে। রায় আমার দিকে কলসিটা এগিয়ে দিল হঠাৎ। আমি সেটা নিতেই রায় হন্য হয়ে এদিক ওদিক চোখ ঘোরালো। তার সাথে সাথে আমিও তাকালাম। দূরেই মাটির ঢেলা দেখে সেটা কুড়িয়ে আনলো রায়। তারপর ঢিল ছুড়ল গাছের দিকে। প্রথমবার ব্যর্থ হলেও দ্বিতীয়বার দুটো বড় বড় কাঁচা আম পড়ল মাটিতে। বুঝলাম সে কাজে বেশ পটুই। রায় আম দুটো কুড়িয়ে নিয়ে ফের আমার সাথে পুকুর পাড়ের দিকে চলতে লাগলো। আমি চুপচাপ কিছু না বলে সাথে সাথে গেলাম। পুকুরে পৌঁছে শান বাঁধানো ঘাটে আয়েশ করে বসলাম আমরা। রায় হঠাৎ শাড়ির আঁচলের কোনো কোণ থেকে নুন আর মরিচ বের করলো। তারপর আমাকে তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে ভ্রুকুচকে বলে উঠল, আগে কখনো এভাবে আম খাওনি? আমি দুপাশে মাথা নেড়ে না বোঝালাম। রাই আচ্ছা বলে আম দুটো শাড়ির আঁচলে নুন মরিচের সাথে বেঁধে নিল। তারপর পুকুরের ঘাটে বাড়ি মেরে মেরে আমগুলো ফাটিয়ে নিল। সাথে সাথে বলতে লাগলো, ছোটবেলায় এভাবে কত আম খেয়েছি জানো? আমি, ধ্রুব আর শুভ ঢিল মেরে মেরে আম পেড়ে এইভাবেই আমরা কত আম খেয়েছি। বলতে বলতে শাড়ির আঁচলের বাঁধন খুলে আমগুলো মেলে ধরল। তারপর সেখান থেকে বেছে বেছে একটা আম আমার দিকে এগিয়ে দিল সে। আরেকটা নিয়ে তাতে কামড় বসিয়ে দিল। তার দেখা দেখি আমি খেতে লাগলাম। টক ঝালের দারুণ মিশ্রণ। নেচে উঠল আমার মন। এমনভাবে আম খাওয়ার অভিজ্ঞতা আমার কখনো হয়নি। দেখেছ কত মজা? আমি হেসে হ্যাঁ বোঝালাম। রাইও হেসে ফেলল। আমি তাকিয়ে রইলাম মুগ্ধ হয়ে। আমার হৃদয়ে খুব করে জায়গা করে নিয়েছে এই নারীটি। আজ শহরে যাচ্ছ তোমরা? তোমাকে খুব মনে পড়বে। একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল রায়। আমিও একটা গাঢ় শ্বাস ফেলে বললাম, তোমাকেও। আমাদের রওনা হতে হতে একটু দেরি হয়ে গেল। শাশুড়ি মা, কাকিমণিরা, প্রভা, আভা আর রায় এসে উঠোনে এসে উপস্থিত হয়েছে আমাদের বিদায় দেওয়ার জন্য।
আমি একে একে সবাইকে প্রণাম করে শাশুড়ি মার নিকট এসে দাঁড়ালাম। ওনাকে প্রণাম করতেই আমায় ওনার হাতের গাঢ় ছোঁয়া পেলাম। আমায় ক্ষমা করে দিও নির্বাণী, সেদিন তোমার পাশে না দাঁড়াতে পারার জন্য। আমি বিনিময়ে একটা স্মিত হাসি উপহার দিলাম। সবশেষে রায়ের নিকট এসে দাঁড়াতে আমাকে জড়িয়ে ধরল সে। জড়িয়ে ধরেই বলল, ভালো থেকো তোমরা দুজন, একটা সুন্দর সংসার হোক তোমাদের। আজ আমারও রায়কে কিছু বলার ছিল। আমি রায়ের হাত দুটো মুঠোয় নিয়ে একটা গাঢ় শ্বাস ফেলে বললাম, একটা অনুরোধ তোমার কাছে। রায় চোখের ইশারায় কি বোঝালো। আমি বললাম, তোমার জীবনের সমস্ত ঘটনা জেনেও যদি কেউ স্বচ্ছ মনে তোমার সাথে জড়াতে চায়, তবে তাকে সুযোগ দিও। তোমার এখনো অনেক সুখ পাওয়া বাকি। আমার বিশ্বাস ঈশ্বর ফুলের মতো মেয়েটার কপালে অন্তত এই সুখটা রেখেছেন। রায় বিস্ময় নিয়ে আমার কথা শুনল। আমি ধীরে ও আস্তে বলায় অন্যদের কানে বোধহয় পৌঁছায়নি। আমি এবার বলে উঠলাম, ভালো থেকো, আসছি। রায়ের মুখে সদার ন্যায় হাসি ফুটল। এবার বলল, খারাপ ছিলাম কখনো বলো তো? আমি সূক্ষ্ম অবাক দৃষ্টি সরিয়ে বিদায় নিলাম। ধ্রুব আমার হাতখানা শক্ত করে ধরে বেরিয়ে এলেন জমিদার বাড়ি থেকে। আমি পেছন ঘুরে একবার বিশাল অট্টালিকার দিকে তাকালাম। ধ্রুবর কক্ষের সেই জানলাটা এখান থেকে দেখা যায় না। বিয়ের পর ধ্রুবর হাত ধরে এই বাড়িতে প্রবেশ, আর শহরের উদ্দেশ্যেই ওনার হাত ধরেই প্রথমবারের ন্যায় বেরিয়ে এলাম এই বাড়ি থেকে। সঙ্গে নিয়ে গেলাম কিছু হাসি, দুঃখ, কান্না। একটা ভ্যান দাঁড়ানো ছিল বাড়ির সামনে। ধ্রুব সেখানে ব্যাগ রেখে আমাকে উঠতে সাহায্য করলেন। তারপর নিজেও আমার পাশে এসে বসলেন। আমি ধ্রুবর বাহু শক্ত করে ধরে চোখ বুঝলাম। ভোর রাতে শহরে এসে থামলো আমাদের ট্রেন। ধ্রুব এক হাতে ব্যাগ ও আরেক হাতে আমার হাতটা মুঠোয় নিয়ে ট্রেন থেকে নামলেন। পরিচিত জায়গায় বহুদিন পর পা পড়ল আমার। অদ্ভুত এক শিহরণ বয়ে গেল আমার কায়া জুড়ে। ধ্রুব আমাকে নিয়ে একটা গাড়ি ভাড়া করে চললেন আমাদের বাড়ির উদ্দেশ্যে। এটা অবশ্য আমি বাড়ির প্রায় কাছাকাছি এসে বুঝেছি, কেননা আমার ধারণা ছিল ধ্রুব আমাকে নিয়ে প্রথমেই হয়তো অন্যত্র অর্থাৎ একটা বাসায় উঠবেন, যেখানে আমি আর উনি থাকবো। কিন্তু অপ্রত্যাশিতভাবে বাড়ির পথে গাড়ি যেতে দেখেই বেশ খুশি হয়ে উঠলাম। বিয়ের পর এই প্রথম বাড়িতে যাচ্ছি আমি। ভাবতে ভাবতেই হৃদয় পুলকিত হয়ে উঠল আমার। মৃদু হাসিও ফুটে উঠল আমার ওষ্ঠকোণে। ধ্রুব সেটা লক্ষ্য করে নিঃশব্দে হাসলেন। আমি ফিরে তাকাতেই হাসজ্জ্বল ধ্রুব ভেসে উঠল অক্ষিপটে। আমি ওনার দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিলাম। আমার ঠোঁটে তখন বিশাল বড় হাসির রেখা। মিনিট 10 পরে গাড়ি থামলো আমাদের বাড়ির সামনে। ধ্রুব ভাড়া মিটিয়ে গাড়িটা বিদায় করলেন। আমি গেটের সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। আশ্চর্যজনকভাবে আমি মৃদু কাঁপছিলাম। আমার শৈশব, কৈশোর আমার চোখের সামনে ভেসে উঠল। প্রথমবারের ন্যায় এই আবাস্য স্থল ছেড়ে এতদিন অবধি দূরে কোথায় থাকলাম আমি। 2 মাস সময় তো কম নয়। আমি গেট ঠেলে ভেতরে প্রবেশ করলাম। স্নিগ্ধ ভোরে পায়ের নুপুরের মৃদু স্বর কোলাহল তুলল। আমি বাড়ির উঠোনটায় চোখ বুলিয়ে দেখলাম। এই সেই জায়গা, নির্বাণী রায় থেকে মিসেস ধ্রুব দেবনাথ হয়ে ওঠা স্থান। সাদা শীতে এক তরুণী থেকে জমিদার বাড়ির মার প্যাচে মিশে যাওয়ার সাক্ষী এই স্থান। আমি বাড়ির উঠোনটা থেকে দৃষ্টি সরিয়ে সেমি পাকা ঘরটার দিকে তাকালাম। ইটের গায়ে হালকা শ্যাওলা পড়া বাড়িটার নাকি এখন অতিথি আমি। বড়ই বিচিত্র বাক্য, তবুও যে সত্য। ভোরের এই সময়টায় বাড়ির কেউ না উঠলেও মা ওঠেন। এখন তো আরও একটু বেলা হতে শুরু করেছে। একটু একটু করে বেড়েছে আলো, কেটেছে আধার। মা ব্রাহ্ম মুহূর্তে স্নান সেরে পূজা অর্চনা করেন। আজও তার ব্যতিক্রম হয়নি। বাড়ির ডান দিকের উঠোনে তাকাতেই মায়ের দর্শন পেলাম। তুলসী তলায় জল দিচ্ছেন উনি।
আমি মৃদুস্বরে ডেকে উঠলাম, মা। চমকে ফিরে তাকালেন মা। এত সকালে অপ্রত্যাশিতভাবে আমাকে দেখে যে অনেকটাই চমকে গিয়েছেন তা বোঝাই গেল। বহুদিন পরে মাকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়লাম আমি। চোখের কোণে অশ্রু জমতে শুরু করলো। যখন দৃষ্টি প্রায় ঘোলা হওয়ার পথে মা এগিয়ে এলেন আমার দিকে। চোখে দৃষ্টি সম্পূর্ণ ঘোলা হয়ে যাওয়ার পূর্বে খেয়াল করলাম মায়ের চোখে জল চিকচিক করছে। আমি মায়ের কাছে গিয়ে জড়িয়ে ধরলাম ওনাকে। ধ্রুব মাকে প্রণাম করার পর আমাদের নিয়ে বাড়িতে ঢুকলেন। বাবা দাদা তখনও ঘুমে। মা ডেকে নিয়ে আসলেন ওনাদের। এত ভোরে আমাদের উপস্থিতি অনেকটাই অপ্রত্যাশিত থাকায় অবাক হয়ে গেলেন দুজনেই। ধ্রুব আমি পরপর বাবা ও দাদাকে প্রণাম করে দাঁড়ালাম। সকালের হালকা নাস্তা করে আমার জিনিসপত্র রেখে মেসে ফেরার জন্য প্রস্তুত হলেন। জানালেন একটা ঘর ভাড়া করে নিতে আসবেন আমাকে। আমার মন খারাপ হলেও কিছু বললাম না, চুপচাপ ওনাকে বিদায় জানালাম। ওনাকে এগিয়ে দিতে গেটের কাছটা এসে দাঁড়ালাম আমি। উনি বেরিয়ে গেলেন কাঁধে ব্যাগ নিয়ে। আমি উঠোনেই গেটের কাছটায় ঠায় দাঁড়িয়ে রইলাম। মা বাবা ভেতরে গেলেও আমি বিষণ্ণ মনে দাঁড়িয়ে রইলাম। আচমকা গেট ঠেলে ফের ভেতরে আসলেন ধ্রুব। আমি ওনাকে দেখে চমকে উঠলাম, কেননা এতক্ষণে 5 মিনিটের পথ পাড়ি দেওয়ার কথা। ধ্রুব আচমকাই উপস্থিত হয়ে আচমকাই আমার কপালে ও গালে চুম্বন করলেন। সবটাই ঘটল খুব দ্রুত। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। ধ্রুব আমার এরূপ অবস্থা দেখে বলে উঠলেন, আসি, দ্রুত ফিরব। তারপর চলে গেলেন ধ্রুব। আমি লজ্জা পেলাম। লাল হয়ে আসা শ্যামলা গাল নিয়ে ফিরে এলাম ঘরে। 2 দিন পর ধ্রুবের পা পড়ল আমাদের বাড়িতে। এই 2 দিন আমি চাতকের ন্যায় অপেক্ষায় ছিলাম ওনার। বাড়ির উঠোনে এসে বসা কয়েকটা পায়রাকে আমি তখন দানা খাওয়াচ্ছিলাম। হঠাৎ গেট খুলে একটা প্যান্ট পড়ুয়া পা দৃষ্টিতে ভাসল। আমি চটজলদি তাকালাম। দৃষ্টিতে ভাসল আকাশি রাঙা শার্ট পরিহিত বহু কাঙ্ক্ষিত দীর্ঘদেহী যুবকের অবয়ব। আমি চমকে উঠলাম খানিকটা, সেই সাথে ভেতরে ভেতরে খুশিও হলাম। আমাকে দেখেই ধ্রুব মিষ্টি একটা হাসি উপহার দিলেন। আমি এক প্রকার দৌড়ে এসে দাঁড়ালাম ওনার নিকটে। একটা গাঢ় শ্বাস ফেলে উনি বললেন, নিয়ে যেতে এলাম তোমায়। সময়টা ছিল দুপুরের পর মুহূর্ত। অসময়ে এসে পড়ায় ধ্রুবকে শুধু চা নাস্তাই দেওয়া হলো। উনি সেটা সামান্য মাত্রায় খেয়ে নিয়ে আমাকে বললেন ব্যাগ গোছাতে। বুঝলাম ওনার বেশ তাড়া। মা অবশ্য জোরাজুরি করেছিল রাতের খাবার খেয়ে যেতে, তবে উনি নারাজ, বললেন অন্য সময় আসবেন। আমাকে নিয়ে আমাদের বাড়ি থেকে বেরোতে বেরোতে প্রায় বিকেল হয়ে এলো। আমাদের বাড়ি থেকে সামান্য এগিয়ে গেলেই গাড়ি পাওয়া যায়। ধ্রুব একটা রিক্সা থামিয়ে রেখে আমাকে ডাকতে এলেন, কিন্তু আমাকে দেখে একটু চমকালেন বোধহয়। আমি ওনার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে ওনার অভিব্যক্তি বোঝার চেষ্টা চালালাম। পরনে আকাশি রঙের শাড়ি আমার, তাও আবার কুচি দিয়ে পরেছি। মাথায় দীর্ঘ চুল বেঁধে রেখেছি খোপা করে। কপালে ওনার দেওয়া লাল টিপ, চোখে সামান্য কাজল, আর কানে ছোট একটা সোনার ঝুমকো। উনি ধীরে ধীরে এগিয়ে এসে দাঁড়ালেন আমার সামনে। আমার ঘরটায় এখন কেবল আমি আর উনি। বাবা স্কুল থেকে এখনো ফেরেননি, আর দাদা বোধহয় কোথাও গিয়েছেন। ধ্রুব প্রচণ্ড ধীরে পায়ে হেঁটে এসে দাঁড়িয়েছেন আমার সামনে। উনি সূক্ষ্ম ভ্রু কোঁচকাতেই আমি চটজলদি বলে উঠলাম, এমনটা ভাববেন না কাউকে অনুকরণ করে এমন সেজেছি। এই সাজ আমার নিজের ইচ্ছেতে, নিজের জন্য। কথাটা ওনার কর্ণগোচর হতেই আমার মাথায় আলতো করে মারলেন উনি। আমি সূক্ষ্ম আর্তনাদ করে উঠলাম। উনি আমার গুছিয়ে রাখা ব্যাগটা নিয়ে বেরিয়ে যেতে যেতে শান্ত স্বরে বললেন, জলদি বাইরে এসো। আমি পেছন পেছনই ছুটলাম। কাজল ঘেরা আঁখিতে খানিক রাগ নিয়ে তাকালাম আমি। এভাবে বলাতে মারতে হলো? রিক্সা চড়ে বসতেই সেটা ধ্রুবর বলার ঠিকানায়
উদ্দেশ্যে চলতে লাগলো। গন্তব্য কোথায় আমার অজানা, পাশে বসে মানুষটাই আমার গন্তব্য। আমার মন যেন খুশিতে ভরে উঠল। উনি চলতি পথেই বললেন, ঘরটা ছোট, অ্যাডজাস্ট করে নিও একটু। আমাকে দেখে বুঝি মনে হয় আমার জন্য বিশাল কামরা প্রয়োজন? তখনকার করা হালকা রাগ আর একটু অভিমান মিশিয়ে বলে উঠলাম কথাটা আমি। ধ্রুব ভ্রুকুচকে তাকিয়ে দেখলেন, এটাই হয়তো বুঝলেন আমি কেন রাগ করলাম। আচমকা আমাকে নিজের দিকে টেনে নিলেন ধ্রুব। চমকে উঠে ওনার পানে তাকালাম আমি। ঠিক ওনার এই গভীর চোখে, উনি আমার দিকেই তাকিয়ে। গভীর ওই চোখ জোড়ায় গাঢ় কৃষ্ণবর্ণ মণিতে তাকিয়ে ঢোক গিললাম আমি। তারপর দৃষ্টি নত করতেই ধ্রুবর ফিসফিসিয়ে বলা কথাটা কানে বাজল, চোখে কাজল দেওয়ার প্রয়োজন ছিল না, ও দুটো এমনিতেই প্রাণঘাতী। আমি চমকে উঠলাম। সরে আসার প্রবল চেষ্টা করতেই হাতের বাঁধন ঢিলে করে দিলেন উনি। আমি একটু চেপে বসলাম। হাতটা বুকে নিয়ে সেটার কৈফিয়ত শুনতে লাগলাম। প্রচণ্ড গতিতে হৃৎপিণ্ডটা সংকোচন প্রসারণ চালিয়ে বলে উঠল, এত জ্বালা তার সহ্য হয় না। মিনিট 20 পরে একটা দোতলা অট্টালিকার সামনে এসে থামলো রিক্সা। আমি হালকা হলুদ রাঙা অট্টালিকা থেকে দৃষ্টি সরিয়ে ধ্রুবর পানে তাকালাম। উনি তৎক্ষণাৎ ভাড়া মিটিয়ে আমার ব্যাগটা নিয়ে আমাকে নামতে ইশারা করলেন। আমি রিক্সা থেকে নামতেই ধ্রুব আমার হাতটা ধরে বাড়ির গেট পেরিয়ে ভেতরে ঢুকে পড়লেন। দোতলায় এসে একটা ঘরের দরজা খুললেন উনি। তারপর আমাকে আগে ভেতরে ঢুকতে বলে উনি পেছন পেছন এলেন। বললেন, দেখো তোমার সংসার। আমি এই কথায় মনে মনে খুশি হলাম। চোখ বুলিয়ে দেখতে লাগলাম 3 কামরার ঘরটা। একটা শোয়ার ঘর, বসার ঘর আর রান্নাঘরের সমন্বয়ে আমাদের সংসার। আগে থেকে ছোট বিছানা ছিল, একটা আলমারি, পড়ার টেবিল, বসার ঘরের বেডের আসবাব আর রান্নাঘরের সব প্রয়োজনীয় জিনিসপাতি। একেবারে সাজানো গোছানো একটা সংসার। আমি পেছন ফিরে ধ্রুবর দিকে তাকিয়ে বলে উঠলাম, আমার বেশ পছন্দ হয়েছে। ধ্রুব মুচকি হেসে উঠলেন। ওনার দাঁত তাতে দৃশ্যমান হলো একটু। বললেন, কৃতার্থ হলাম। সন্ধ্যায় রান্না বসালাম আমি। বহুদিন পর চুলোর পাড়ে আসা হলো। চুলোর আগুনের তাপ পোড়া রঙের দেহে লাগে না বহুদিন, কিন্তু আমার ভেতরে এক অজানা সুখের ছড়াছড়ি তখন। ধ্রুবর সংসার পুরো, ধ্রুবর খেয়াল রাখা, ওনার পাশে সব সময় পাশে থাকা, ইস, ভাবতেই তো সুখ। ধ্রুব বাজার করেই আমাকে নিয়ে আসতে গিয়েছিলেন। আমি রান্নাঘরে বসে বসে ভাবতে লাগলাম এসব। ওই দিন ধ্রুবর প্রেমের স্বীকারোক্তি, আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরা, সব যেন তরতাজা কিছু মুহূর্ত আগেরই স্মৃতি। আমি ভাবতে ভাবতে লজ্জায় মুখ লোকালাম। হঠাৎ বজ্রপাতের শব্দে ধ্যান ভাঙল আমার। রান্নাঘরের জানলা গলে বাইরের অন্ধকার অস্বরে তাকালাম। তখনই ফের বিদ্যুৎ চমকে ওঠে। তারপর সশব্দে মেঘের গর্জন ভেসে উঠল। হঠাৎ খেয়াল আসলো ছাদে ধ্রুবর একটা শার্ট শুকোতে দেওয়া হয়েছে বিকালে। আকস্মিক হাত থেকে তরল খাবার ওনার শার্টে পড়ে যাওয়ায় সেটা ধুয়ে শুকোতে দেওয়া হয়েছিল। আর আনতেই ভুলে গেছি আমি। ভগবান! ভাত রান্না শেষ। আমি সেটা নামিয়ে রেখে শোয়ার ঘরে উঁকি মেরে দেখলাম ধ্রুব পড়ছেন। আমি তাই বিরক্ত না করে একা একটা ছাদে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। যথারীতি ছাদে পৌঁছলাম আমি। আকাশে তখন বিদ্যুৎ চমকানো আর মেঘের গর্জনের আওয়াজ। আমি ধ্রুবর শার্ট নিয়ে সেই না কাঁধে ঝুলিয়েছি, অমনি অসংখ্য বাড়িধারা পড়তে লাগলো আমার কায়া জুড়ে। এবছর প্রথম আমার গায়ে বৃষ্টির ফোঁটা বর্ষিত হলো। আমি খুশিতে হেসে উঠলাম নিঃশব্দে। দুহাত মিলে সারা অঙ্গে পড়তে থাকা বৃষ্টির ফোঁটা আনন্দে গ্রহণ করতে লাগলাম। সব সময় জ্ঞান হারিয়ে আবছা আলোকিত এ ছাদে বৃষ্টি বিলাসে মেতে উঠলাম বৃষ্টিপ্রিয়া আমি। পরনের শাড়ি ভিজে চুপচুপে হয়ে লেগে আছে গায়ের সাথে। পেটের কাছটা শাড়ি সরে গেল কখন টেরই পেলাম না। পবনের তেজ বাড়ছে ক্রমশ, সেই সাথে বাড়িধারাও। আমি আনন্দে বৃষ্টি নিয়ে খেলা করতে লাগলাম।
আমার কাঁধে থাকা ধ্রুবর শার্টটা তখন আমার হাতের মুঠোয়। হঠাৎ আমি আমার দৃষ্টি আটকালো সিঁড়ির দিকে। ধ্রুব দুহাতে বুক গুজে তাকিয়ে আছেন আমার দিকে। আবছা আলোয় ওনার মুখের অভিব্যক্তি বোঝা গেল না, তবে আমি থমকে দাঁড়ালাম, ভেজা ঢোক গিলে দাঁড়িয়ে রইলাম। উনি ধীর পায়ে এগিয়ে আসতে লাগলেন আমার দিকে। পরনের শুভ্র শার্ট ভিজে দেহের কাঠামো ক্রমশ আমার সামনে ভেসে উঠল। যত নিকটে আসছেন তত বুঝতে পারলাম ওনার মুখশ্রী একটু বেশি গম্ভীর দেখাচ্ছে। আমি করুণ দৃষ্টিতে তাকালাম ওনার দিকে। উনি এসে সোজা দাঁড়ালেন আমার সামনে। ওনার রেশমি চুল তখন ভিজে কপালের কাছে পড়ে আছে। আমি আবারও একটা ঢোক গিলে তাকালাম ওনার দিকে। আচমকা আমাকে প্রচণ্ড বেগে টান দিয়ে ওনার সাথে মিশিয়ে নিলেন উনি। আমি চোখ খিচে পড়লাম ওনার বুকের উপরে। পেটের কাছটায় তখন ওনার গাঢ় স্পর্শ, যা ক্রমশ গাঢ় হয়ে আমার শ্বাস রোধ করার প্রয়াস করছিল। হঠাৎ কানের কাছটায় ওনার উষ্ণ শ্বাস অনুভব করলাম আমি। বৃষ্টির পানি শীতলতায় নাকি ওনার সঙ্গ, কিসের দরুন কেঁপে উঠলাম আমি। ধ্রুব শ্বাস ফেলে গাঢ় স্বরে বলে উঠলেন, আমি বেসামাল হয়ে গেলে তোমার পক্ষে সামলানো কঠিন হয়ে পড়বে নির্বাণী। ওনার কথার তোড়ে বুকের কাছটা শার্ট আঁকড়ে ধরলাম আমি। ক্রমশ আমার শ্বাস গাঢ় হতে লাগলো। ধ্রুব ফের বলে উঠলেন, খুব বেশি বেসামাল হলে কি দোষ হবে? হলাম না হয় একটু দোষী। এর দোষ তোমার, সাজা তোমার প্রাপ্য।